আজকে আমি কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ফোনপে চালান, যারা ফোনপে থেকে লেনদেন করেন, বিভিন্ন ইউপিআই দিয়ে লেনদেন করেন, তাদের অবশ্যই এটা শোনা দরকার আছে এবং জানার দরকার আছে। কারণ বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হচ্ছে ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে। সেই জন্যে বিস্তারিত বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর। আমি অ্যাপসের ব্যাপারে বলি, অ্যাপসের ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকি। আজকের ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম ইউপিআই, এই সমস্ত কিছু অ্যাপ যেটা আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হয়, যেটা নিয়ে আমরা মানে যেটা না নিয়ে আমরা চলতেই পারছি না, মানে ইউপিআই লেনদেন ছাড়া আমরা চলতেই পারছি না এখন। সেই ইউপিআই লেনদেন নিয়ে কিছু বলবো, বিস্তারিত শুনবেন এবং নিজের মতামতও জানিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। ইউপিআই লেনদেন আমরা ডেইলি করছি। কারো আছে এয়ারটেল ব্যাংক, কারো আছে জিও পেমেন্ট ব্যাংক, আবার কারো বিভিন্ন যে ফিজিক্যাল ব্যাংকগুলো রয়েছে, যেগুলোর ব্রাঞ্চ আমাদের দিকে হয়ে থাকে সচরাচর, যেমন স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, মানে ইন্ডিয়ান ব্যাংক, এক্সিস ব্যাংক, মানে বিভিন্ন রকমের যে ব্যাংকগুলোর ব্রাঞ্চ আমাদের আশেপাশে হয়ে থাকে, সেগুলোই তো কোনো সমস্যা খুব একটা হয় না। কিন্তু যারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, মানে এনএসডিএল পেমেন্ট ব্যাংক, এই যে পেমেন্ট ব্যাংকগুলো যারা ব্যবহার করো, তাদের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। সেইটা নিয়ে বিস্তারিত একটু বলবো। যে আমরা জিও পেমেন্ট ব্যাংক কেউ কেউ কী করেছি, ভিডিও কল করে করেছি, কেউ কেউ কিংবা ফিঙ্গার দিয়ে করেছি, কেউ ফেস দিয়ে করেছি, কেউ নিজে নিজে ভিডিও কল করে জিও পেমেন্ট ব্যাংক করেছিলাম। এই যে জিও পেমেন্ট ব্যাংক থেকে লেনদেন করতে করতে কোনো সময় হঠাৎ করে দেখাচ্ছে, মানে দেখা গেল সন্ধেবেলা পেমেন্ট করতে গেলে অনেক সময় ইউপিআই লেনদেনে প্রবলেম হয়, অন্যান্য ব্যাংকেও হয়। এই যে লেনদেন করতে গিয়ে দুবার তিনবার ভুল পাসওয়ার্ড মারা হয়, কিংবা সার্ভার ডাউন, সেই সময় বারবার লেনদেন করে ফেলি, সেই লেনদেন করাতে কিন্তু সেখানে দেখাচ্ছে যে মানে টাকা যাচ্ছে না, বারবার ফেল্ড হয়ে যাচ্ছে। এই যে ফেল্ড হয়ে গেলে তার যে নিয়ম রয়েছে, টাকা ফেল্ড হয়ে গেলে অনেকে ফোন করে যে ভাই কি হয়েছে এটা একটু দেখে দাও, অনেকে বলে। টাকা ফেল্ড হয়ে গেলে এটা কিন্তু সবার জেনে রাখা দরকার যে টাকা যাকে তুমি মারছিলে তার কাছেও চলে যেতে পারে, কিংবা নিজের কাছেও ফেরত আসতে পারে। সেটা 1 ঘন্টায় হতে পারে, একদিনও লাগতে পারে, মানে 24 ঘন্টা। আবার এটা কিন্তু 3 দিনও লাগতে পারে, আবার তার থেকে বেশি অধিক সময়ও কিন্তু কারোর লেগে যাচ্ছে। এটা নিয়ে কোনো রকমের মানে দুশ্চিন্তা নেই, টাকা ফেরত আসবে। কিন্তু কি হয়, দেখা গেল একটা আনকাউন্ট লোকের মারলাম, তাকে আমি আর পাবো না, মানে সামনে পাবো না, হয়তো অন্য সময় দেখা হবে, এরকম হয়। সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। এই জন্যে জিও পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এনএসডিএল পেমেন্ট ব্যাংক, এই যে পেমেন্ট ব্যাংকগুলো মানে যে ফোনপে, গুগল পে অ্যাড করা থাকে পেমেন্ট ব্যাংকগুলো, সেই পেমেন্ট ব্যাংকগুলো ফোনপেগুলোর ক্ষেত্রে কিন্তু টাকা মারলে যখন যাবে না, একবার গেল না, ফেল্ড হলো, তারপর কিন্তু বারবার লেনদেন করবে না। এটা সব ব্যাংকের ক্ষেত্রে করো না। তাহলে কি হবে, এই যে দুবার তিনবার তুমি বারবার ট্রাই করার কারণে কিন্তু টাকাটা ফেল্ড হয়ে যাচ্ছে। আর ফেল্ড হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষ বিভ্রান্তায় পড়ে যাচ্ছে, এর কাছে ওর কাছে ফোন করে জিজ্ঞেস করছে যেটা কি হবে, কি হলো, টাকাটা আর কি পাবো না পাবো না। পাওয়া যায়, কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের প্রবলেম হয়ে যাচ্ছে। এই জন্যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, এনএসডিএল পেমেন্ট ব্যাংক যারা ব্যবহার করছো, তারা কিন্তু সচেতন হয়ে যাও যে ট্রানজ্যাকশান করতে গিয়ে যদি একবার ফেল্ড হয়, সঙ্গে সঙ্গে আর মেরো না, একটু দেরি করে আবার ট্রানজ্যাকশান করো। এই একটা গেল সমস্যা। তারপরের সমস্যা, জিও পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে আরেকটা, সেই সমস্যাটা হচ্ছে মারাত্মক সমস্যা। সেটা হচ্ছে এই যে জিও ব্যাংক, এয়ারটেল ব্যাংক, এনএসডিএল পেমেন্ট ব্যাংকে কি হয়, যে টাকা কারোর যদি কোনো ফরওয়ার্ড লেনদেনের টাকা ঢোকে, মানে সেখান থেকে অধিক লেনদেনের জন্যেও হচ্ছে, তারপরে কোনো বাইরে থেকে, দেখা গেল তামিলনাড়ু, মানে মানে একটু দূর থেকে যে টাকাগুলো আসে, দেখা গেল অনেক সময় কি হয়, মানে বাড়ির লোক অনেক দূরে কাজ করে, সেই ক্ষেত্রে টাকা মারে। কি একটা বন্ধু বান্ধবের বাইরের থেকে টাকা মেরে দিল, তার বাড়িতে পৌঁছে দিতে বলছে। এই সবগুলো করলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। এই যে ফ্রিজ যদি একবার হয়ে যায় কোনো মানুষের, যা অনেকের গেছে, সচরাচর দেখবে যে অনেকের গেছে, যাদের একবার ফ্রিজ হয়েছে তারা কিন্তু মহা বিপদের মধ্যে দিয়ে কাটাচ্ছে, মানে সে টাকা তো তুলতে পারছে না। ক্রাইম ব্রাঞ্চে যাও, এই করো সেই করো, এখানে মেল করো সেখানে মেল করো, কারণ ওর তো ব্রাঞ্চ নেই এখানে আশেপাশে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, কি এনএসডিএল পেমেন্ট ব্যাংকে যদি কোনো সমস্যা হয়, মেল করতে হবে সেখানে। সাধারণ মানুষ মেল করতে জানে না, অনেকে তো মেল করতে পারবে না। বয়স্ক লোক অনেকের খোলা রয়েছে, তাদের অনেক সমস্যা হচ্ছে। এই জন্যে একটা বিরাট সমস্যা হচ্ছে, বিরাট পরিমাণে সমস্যা হচ্ছে যে জিও ব্যাংক, এয়ারটেল ব্যাংক যাদের আছে, তারা
মানে আমি বলছি না যে খারাপ ব্যবহার করো না, এরকম কিন্তু আমি বলবো না একবারও, এটা আমি বলবো না। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস তুমি নিজেই বুঝতে পারবে, নিজেই জ্ঞান বুদ্ধি আছে সবার। এইগুলো সমস্যা হচ্ছে সেইগুলো আমি বললাম, কেউ ভুল মন্তব্য করবে না। এই যে সমস্যা হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু সমস্যা হচ্ছে, আর সমস্যা বিভিন্ন পরিমাণে সমস্যা, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা হচ্ছে এই যে পেমেন্ট ব্যাংকগুলো বিশেষ করে। সেই জন্যে বলা হচ্ছে যে ফিজিক্যাল ব্যাংক যার ব্রাঞ্চ তোমার আশেপাশে আছে সেইগুলো দিয়ে কাজ করো, সেইগুলো নিয়ে ফোনপে চালাও। সেগুলো দিয়ে বিশাল ট্রানজ্যাকশন আবার করতে গেলে ওতেও ঝামেলা হচ্ছে, হচ্ছে না তা না, সেখানেও হচ্ছে, কিন্তু ব্রাঞ্চটা কাছে থাকলে সেখানে গিয়ে কিন্তু কথা বলা যায় যে আমার কি হয়েছে, আমার কি হয়েছে, কি করতে হবে, এইসবগুলো অনেক সময় বলে দেয়। কিন্তু এইগুলোই হলে মানে পেমেন্ট ব্যাংক রিলেটেড কোনো সমস্যা হলে কিন্তু কেউ সহযোগিতা করতে আসে না। যারা খুলে দিয়েছে তারাও তো পারছে না, তাদের কাছে তো কোনো কিছু নেই, তা করবে কিভাবে? অনেক সময় ঠিক হয়েও যাচ্ছে। এই জন্যে জিও ব্যাংক, এয়ারটেল ব্যাংক এই সমস্তগুলো একটু কম যাদের আছে ব্যবহার করো, মানা করছি না, কিন্তু এগুলো কম লেনদেন করো। গেল জিও ব্যাংক, এয়ারটেল ব্যাংকের ব্যাংকের ব্যাপারে। এইবারে বলবো যে ফিজিক্যাল ব্যাংকগুলো নিয়ে, এটাতেও কিন্তু একটু সমস্যা রয়েছে, মানে একটু মানে অনেক সমস্যাও অনেক মানুষ ফেস করতে হচ্ছে। এই যে আমরা সেভিংস অ্যাকাউন্ট যেটা ব্যবহার করে থাকি, যে মানে ব্যাংক অফ ইন্ডিয়া হোক, স্টেট ব্যাংক হোক, ব্যাংক অফ বরোদা হোক, এক্সিস ব্যাংক হোক, এই যে বিভিন্ন যে ব্যাংকগুলো, আইডিএফসি ব্যাংক ব্যবহার করে থাকি, এইগুলো কি হয়, সেভিংস অ্যাকাউন্টগুলোই কিন্তু ট্রানজ্যাকশন বেশি করা যায় না। আমরা সাধারণ মানুষ অনেকে জানি না, যেখান থেকে ভীষণ পরিমাণে লেনদেন করে ফেলছি, আবার এখানে কি হচ্ছে লিমিট শেষ হয়ে যাচ্ছে। পাঞ্জাব ব্যাংকে হয় প্রায় মানে শোনা যায় যে লিমিট শেষ হয়ে গেছে, টাকা যাচ্ছে না, টাকা আটকে রয়েছে, আমি তুলতে পারছি না, এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়। সেই ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট থাকলে যারা বিশাল লেনদেন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে সেখানে হয় আরেকটা ব্যাংক অ্যাড করে নাও, নইলে সেখানে মানে কারেন্ট অ্যাকাউন্ট করে নাও। যে কারেন্ট অ্যাকাউন্ট হলে সেখান থেকে একটু বেশি লেনদেন করতে পারছো, একটু মানে অনেক লেনদেন করা যায়, সেই জন্য সমস্যা হবে না। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে সেখানে আবার কিছু টাকা রাখতে হয়, এটা নিয়ে অনেকের আবার প্রবলেম হয়, সেটাও বুঝে নিও। যে সে কারেন্ট অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে কথা শুনলাম যে আজকে ভিডিওতে দেখেছিলাম যে সেভিংস অ্যাকাউন্টে বেশি লেনদেন হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট দড়িয়ে চলে যায় খুলতে। কিন্তু ওটাও বুঝে নেবে যে কারেন্ট অ্যাকাউন্টের কিন্তু সিস্টেম রয়েছে, সেখানে কিন্তু কিছু টাকা রাখতে হয় সবসময়ের জন্যে। এই জন্যে মানে ঠিকঠাকভাবে মনে করে নিয়ে মানে ঠিকঠাকভাবে জেনে বুঝে তাই যে কোনো কাজে এগোনো ভালো। সেই জন্যে এই যে কারেন্ট অ্যাকাউন্টেও কিন্তু একটা সমস্যা, মানে মানে কারেন্ট অ্যাকাউন্টগুলোও কিন্তু সমস্যা হচ্ছে, সেটা আমি বলছি পরে। আগে এইটা বলে নেই যে সেভিংস অ্যাকাউন্টের যে সমস্যা সেটা বললাম যে ট্রানজ্যাকশনের লিমিট শেষ হয়ে যাচ্ছে, আর কারেন্ট অ্যাকাউন্টের লিমিট শেষ হয় না, সেখানে ফ্রিজ হয়ে যাওয়ারও ভয় থাকছে। ফ্রিজ তোমার সব জায়গায় হবে, কিন্তু কম আর বেশি। জিও ব্যাংক, এয়ারটেল ব্যাংকগুলো একটু বেশি হচ্ছে, ফিজিক্যাল ব্যাংকগুলো যেগুলো রয়েছে ব্রাঞ্চ যার আশেপাশে রয়েছে এগুলো একটু কম হচ্ছে, কিন্তু এই ব্যাংকগুলোও কিন্তু ফ্রিজ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় সচেতন হয়ে থাকতে হবে কি, যাদের স্যালারি আসে, যারা বিভিন্ন কোম্পানিতে কিংবা যাদের বিভিন্ন জায়গা থেকে টাকা সেভিংস করে রাখে, অনেকে টাকা জমিয়ে রাখে। দেখা গেল আমার একটা স্টেট ব্যাংক রয়েছে, সেখানে আমি কিছু আয় করে ইনকাম করে সেখানে কিছু টাকা জমিয়ে রাখি। এটা তো স্বাভাবিক, সবার থাকতে পারে যে আমার কিছু টাকা ইনকাম করে কিছু জমিয়ে রাখতে হয়। সেই জমিয়ে রাখা ব্যাংকটাই কিন্তু ফোনপে ট্রানজ্যাকশন না করাই ভালো। তার কারণ বলি, যে তোমার কেউ টাকা মারছে, সেই টাকাটা কোনো ফ্রড লেনদেনের হতে পারে, সেই টাকাটা কোনো গেমিংয়ের টাকা হতে পারে। তুমি তো জেনে বসে থাকছো না যে আমার টাকা কেউ মারছে, সেটা কোন টাকা, সে টাকাটা কোথা থেকে আসলো, এটা তো তুমি জানবে না। তুমি সেই পাওনাদারের কাছ থেকে টাকাটা নিলে, তোমার যে অ্যাকাউন্টে জমানো টাকা রয়েছে সেই অ্যাকাউন্টে নিয়ে গেলে, এইবারে কি হচ্ছে, সেই অ্যাকাউন্ট সমেত ব্লক হয়ে যাচ্ছে ফোনপে লেনদেনের কারণে। ব্লকটা হয়ে গেলে বিভিন্ন রকম বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, সেখান থেকে ক্রাইম ব্রাঞ্চে যেতে হচ্ছে কারোর, ফ্রিজ হয়ে যাচ্ছে, যে দেখা গেল সেই অল্প কিছু টাকার জন্যে পুরো টাকাটাই আটকে রয়েছে, এরকম হচ্ছে। এই জন্যে আমি বলি, আমার মতায় যেটা আসলো, যে যে স্যালারি অ্যাকাউন্ট, যেটা স্যালারি ঢোকে, অনেকের অনেক কোম্পানির থ্রু কাজ করে, অনেকের বিভিন্ন জায়গার থেকে টাকা সেখানে সেভিংস হয়, মানে এনএফটির মাধ্যমে আসে, সেই টাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাংক আলাদা করা ভালো। আর ফোনপে দিয়ে যে ইউপিআই লেনদেন করছি, বারবার টাকা মারা, এ দোকানে সে দোকানে বিভিন্ন রকমের আমার সমস্যা মেটানোর জন্য, সেই ব্যাংকটা একটা আলাদা ব্যাংক করো। যে সেভিংস যেখানে টাকা জমাবো সেটা একটা আলাদা ব্যাংক, কিংবা স্যালারি আছে সেই ব্যাংকটা একটা আলাদা ব্যাংক, আর যেখান দিয়ে আমরা প্রত্যেক দিন সবসময় লেনদেন করতে হচ্ছে সেটা একটা আলাদা ব্যাংক।
কারণ টাকা মারলে যখন যেটা রেগুলার ট্রানজ্যাকশনের যে ব্যাংকটা, কেউ টাকা মারলে তাতে নিতে হবে, নিয়ে সেভিংস যেটা আমি টাকা জমাই কিংবা স্যালারি অ্যাকাউন্ট, সেটা আমি টাকা ঢোকালাম না, সেটা কাউকে দিলাম কিন্তু আমি ঢোকালাম না, সেটা কিভাবে টাকা জমাবো? যে টাকাটা আমার ধরো 20,000 টাকা কেউ মেরেছে, এই টাকাটা আমার জমাতে হবে, কিছু কিছু আমি বের করবো, কিছু রাখবো। সেই ক্ষেত্রে কোনো এটিএম থেকে টাকা তুলে নিলে, এটিএম থেকে হোক কিংবা কোনো ব্রাঞ্চে গিয়ে কিংবা কোনো শাখায় গিয়ে টাকা তুলে নিয়ে সেই টাকাটা গিয়ে জমা দিলে তাহলে কোনো সমস্যা নেই। সেই টাকাটা দিয়ে জমা দিলে, যেটা সেভিংস করো, যেখানে টাকা জমাও, কি যেখানে কোনো স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে রাখবে, সেই ক্ষেত্রে টাকা গিয়ে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট জমা দিয়ে রাখো। তোমার ফোনপে দিয়ে আবার মেরো না যে 10,000 টাকা আমি তুলবো আর 10,000 টাকা আমার জমানো অ্যাকাউন্টে মেরে দিই। সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে, ভালো করে বুঝবেন। সেই ক্ষেত্রে প্রবলেম হবে কেন, মানে হবে না কেন, মানে হবে কেন সেটা ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যে টাকাকে মারলো, সেখানে 20,000 টাকার মধ্যে সমস্যার টাকা কিছু রয়েছে, কোনো গেমিং টাকা কি কোনো ফ্রড লেনদেনের টাকা, সেখান থেকে তুমি কিছু টাকা তোমার যেখানে টাকা জমিয়ে রাখো কিংবা স্যালারি অ্যাকাউন্ট সেখানে তুমি রাখলে, যে ওটা আমার থাক, সেই টাকাটা গিয়ে কিন্তু সব টাকা হোল্ড হতে পারে, সমস্যা হতে পারে, বিভিন্ন মানে ব্লক হতে পারে। সেই জন্য কি করবে, যে আমার যে টাকাটা এসেছে এখান থেকে টাকা তুললাম, তুলে সেখান থেকে 10,000 টাকা যদি আমার জমা দেওয়ার, মানে কথার কথা, জমা দেওয়ার ইচ্ছা হলো 10,000 টাকা, সেই 10,000 টাকাটা টাকায় গিয়ে ব্যাংকে গিয়ে জমা দিলে, তাহলে ব্যাংকটা ফ্রেশ থাকলো। এইবারে দরকার হলো হুট করে আমার টাকাটা কারণ মারতে হবে, কোনো সমস্যা নেই, টাকা মারো তুমি, সেটা ফোনপে লিঙ্ক করে রাখো, সেখান থেকে মারো, কিন্তু টাকা যখন কেউ মারবে ঢোকানোর সময় একটা অন্য ব্যাংক অ্যাড করার দরকার। আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বললাম? যদি না বুঝতে পারলে ভিডিওটা টেনে আবার প্রথম থেকে একবার ভালো করে বুঝে ফোনপে চালাতে হবে কিন্তু, নইলে কিন্তু প্রত্যেক মানুষ, মানে প্রত্যেকেই না, কারোর ভাগ্য সমস্যা, মানে ভাগ্য এসে যাচ্ছে ওরকম, অনেক লোক বিভ্রান্ত কিন্তু পড়ে আছে। সচরাচর দেখবে, যদি তোমার সঙ্গে না ঘটে থাকে, তোমার আশেপাশের লোকে দেখবে কারোর সঙ্গে ঘটছে, ঘটে যাচ্ছে। এই জন্যে বলেছিলাম কি, জিও ব্যাংক, এয়ারটেল ব্যাংক, যেগুলো মানে পেমেন্ট ব্যাংক, সেই পেমেন্ট ব্যাংকে সমস্যা হচ্ছে সেটা বুঝেছো, মানে ভিডিও কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তারপরে কি, ফিজিক্যাল ব্যাংকে যে ফিজ হচ্ছে কিরম কেমনভাবে হচ্ছে সেটাও বললাম, সেটার দিকেও একটু খেয়াল রেখো। তারপরে স্যালারি অ্যাকাউন্ট কি জমানো অ্যাকাউন্ট, সেগুলো আলাদা করব কিভাবে সেটাও বুঝতে পারলে। আজকের বিস্তারিত আমি ফোনপে, গুগল পে, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে এখনকার দিনে, সেইটা নিয়ে বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব, যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই সমস্ত ভিডিওগুলো তোমার সামনে যাওয়ার জন্যে, সামনে গেলে তুমি দেখবে নিজে উপকৃত হবে। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই 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 একটা লাইক করে নিজের, আমাদের একটু মানে যারা আমরা ভিডিও বানিয়ে থাকি তাদের একটু মনটা ভালো লাগে, যে একটা লাইক করেছে, সেখানে কিছু কমেন্টে কিছু জানতে চেয়েছে, এটা ভালো লাগে। এই জন্য অবশ্যই একটু করে দিও, তাহলে খুবই ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।